আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারগুলোতে যে সাক্ষী পলাতক এমন অবস্থায় কারো বিচার হয় না, তাকে অ্যারেস্ট করার পরেই বিচার হয়। শেখ হাসিনা পলাতক, এবং পলাতক থাকার কারণে যেটি হচ্ছে তিনি কোনো আইনজীবীও দিতে পারেননি, রাষ্ট্রপক্ষ তাদেরই নিয়োগকৃত একজন আইনজীবীকে দিয়েছে তার পক্ষে। মানে পুরো বিষয়টি হলো আহ দুজনেই আসলে রাষ্ট্রেরই লোক। শেখ হাসিনা বেশ সক্রিয় হচ্ছেন। তিনি সবশেষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে যে ইন্টারভিউটি দিয়েছিলেন সেখানে পড়ছিলাম, তিনি বলছেন যে দিল্লিতে দিনের বেলায় আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো কাজ করতে পারি যদি কারণ দেখাতে পারি। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ একটি নির্বাচন না হয় তাহলে আমি বাংলাদেশে ফিরবো না। ধরে নিলাম আমি যে এখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কিংবা তার অন্যান্য যাদেরকে আসামি মুক্ত করা হয়েছে তারা ব্যক্তিগতভাবে তাদের বিচার হচ্ছে, ব্যক্তির শেখ হাসিনার বিচার হচ্ছে, এখানে সংগঠন আওয়ামী লীগের কিন্তু বিচার হচ্ছে না। এইবারের যে ইলেকশনটা হবে সেখানে আপনার অনেক কেওটিক ব্যাপার হবে এবং সবকিছু আপনার অ্যাড্রেস করা যাবে না। মেহনাজ মোহন, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে বাংলাদেশ নিয়ে যারা আমরা আমেরিকা ছিলাম অনেকে যেহেতু দৃশ্যপট থেকে কিছুটা দূরে আছে, আমরা একটু উদ্বিগ্নও ছিলাম অনেকে যে ঢাকা লকডাউন, কিছু কিছু জায়গায় গাড়ি পোড়ানো, আবার কি জ্বালাও পোড়াও শুরু হয়ে গেল কিনা, যে ঘটনাটিকে কেন্দ্র করে সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করা হবে, এবং সেটি করা হয়েছে আগামী 17 নভেম্বর। 13 নভেম্বর চেষ্টা করা হয়েছিল, কিন্তু হয়তো সরকার প্রস্তুত ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল, তেমন কোনো নাশকতা করা সম্ভব হয়নি। মূল যে জায়গাটা, বিচারের জায়গাটা আসতে চাই, সেটা হলো যে এই ধরনের বিচারগুলো নিয়ে আপনি যতই ভালো বিচার করেন না কেন, ইতিহাসে সবগুলো বিচার নিয়ে দেখা গেল একটি পক্ষ সবসময় অসন্তুষ্ট থাকে, তারা বলে যে সঠিক বিচার হয়নি। এবং এইখানে এই প্রথমবারের মতো যেটি আন্তর্জাতিক মানদণ্ডে হয়ে থাকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারগুলোতে যে সাক্ষী পলাতক এমন অবস্থায় কারো বিচার হয় না, তাকে অ্যারেস্ট করার পরেই বিচার হয়। শেখ হাসিনা পলাতক, এবং পলাতক থাকার কারণে যেটি হচ্ছে তিনি কোনো আইনজীবীও দিতে পারেননি, রাষ্ট্রপক্ষ তাদেরই নিয়োগকৃত একজন আইনজীবীকে দিয়েছে তার পক্ষে। মানে পুরো বিষয়টি হলো দুজনেই আসলে রাষ্ট্রেরই লোক, যিনি প্রসিকিউটর এবং যিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন। এই বিচারটা 17 নভেম্বর রায় ঘোষণা হবে, রায় যেটাই আসুক না কেন। এবং জাতিসংঘের তথ্যপত্র থেকে শুরু করে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনা দোষী সাব্যস্তই হবেন, কারণ একেবারে তরতাজা ডিজিটাল যুগ, অনেক তথ্য প্রমাণ সাথে আছে। বিচারটি বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে কতটা ভূমিকা রাখবে, কিংবা এই বিচারটি কতটা মান উত্তীর্ণ হয়ে, অর্থাৎ মান উত্তীর্ণ বলতে আমি আপনাকে বুঝাচ্ছি যে স্ট্যান্ডার্ড যে মানের কথা আমরা বলি বিচারের, সেখানে কোনো তড়িঘড়ি হলো কিনা, কিংবা কোনো গ্যাপ থেকে যাচ্ছে কিনা। দেখেন, তড়িঘড়িও হলো, হয়তো গ্যাপও থাকবে, কিন্তু আসল যে ব্যাপারটা, যে যে বিচার করা হচ্ছে এবং যে বিচারটাকে আপনার যেটা জাস্টিফাই করবে কেন আওয়ামী লীগ আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা তো আওয়ামী লীগ কখনোই মানবে না। কিন্তু এখন একটা জিনিস আছে যে এখানে যে সমস্ত তথ্য উপাত্ত পাওয়া গেছে সেগুলো অনেক আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে এসছে, এবং শেখ হাসিনার যেই সম্পৃক্ততা, যে আপনার জুলাই আগস্ট আন্দোলনের সময় মানে ক্ষমতা ব্যবহার করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটানো, এই সমস্ত জায়গায় তার যে সম্পৃক্ততা, সেইগুলোর প্রমাণগুলো অনেকটা অকাট্য প্রমাণ। কিন্তু এই আদালত থেকে যে রায়টা আসবে এটা আওয়ামী লীগ অবশ্যই মেনে নিবে না। কাজে আমাদের যে মূল সমস্যাটা ছিল যে আমরা যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি তখন সেটাকে আওয়ামী লীগকে আমরা ইনক্লুড করছি না, কেন করছি না, ওই সমস্যাটার কিন্তু সমাধান হবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে যে রকমই তড়িঘড়ি করে হোক আর যাই করে হোক, একটা যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এটাকে আমি খুবই স্বাগত জানাই। এবং আরেকটা জিনিস আমি এটার সাথে যোগ করতে চাই যে দেখেন, আমরা সবসময় আমাদের দেশকে আপনার ইন্ডিয়া এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের সাথে তুলনা করি, অনেক ধরনের জিনিস নিয়ে আমরা সবসময় তুলনা করি। একটা যে জায়গায় ভারত এবং পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, তাদের এই দুটো দেশেরই যে বিচার বিভাগ তারা কিন্তু অনেক অপেক্ষাকৃতভাবে অনেক সাথে, হ্যাঁ। এবং যত রকমের অনাচার ঘটুক না কেন বিচার বিভাগের কিন্তু একটা ক্ষমতা আছে। বাংলাদেশের আমি বলবো যে শেখ হাসিনার এই আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষতিটা হয়েছে, বিচার বিভাগের ক্ষমতা একদমই মানে আপনার মানে প্রাইম মিনিস্টার করায়ত্ত করে নিয়েছিল। তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে বিচার বিভাগ একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে যত আপনার সক্রিয় হবে তত এটা আমাদের দেশের জন্য, মানে আমাদের গভর্নেন্সের জন্য তত ভালো। কিন্তু এটার যে আপনি ভাবছেন যে এটা একটা রায় হলে তখন সবাই মানে এটা মেনে নিবে
বা এই রায়টাকে ধরে আমরা বলতে পারবো এই কারণে আপনার আওয়ামী লীগ অ্যালাউড না বা এরকম, কিন্তু ওইটার মানে সর্বজনে এটার গ্রহণযোগ্যতা থাকবে না। মানে আমাদের যে কেওটিক, আমাদের যে বিভেদ, এগুলো জিনিস মানে এগুলো আরো অনেক দিন লাগবে এগুলো ঠিক হতে। এই একটা রায় দিয়ে কিছুই হবে না। জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে শেখ হাসিনা বেশ সক্রিয় হচ্ছেন। তিনি সবশেষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে যে ইন্টারভিউটি দিয়েছিলেন সেখানে পড়ছিলাম, তিনি বলছেন যে দিল্লিতে দিনের বেলায় আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো কাজ করতে পারি যদি কারণ দেখাতে পারি। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ একটি নির্বাচন না হয় তাহলে আমি বাংলাদেশে ফিরবো না। অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে অনেকেই বলছেন, এবং সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা নির্বাচন বয়কট কিংবা নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা, অনেকগুলো বিষয় আছে। এর মধ্যেই তড়িঘড়ি করে কিংবা এই সরকারের সময় তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় দিয়ে যেতে চায়। রায়টি দিতে চায় এই কারণে যে অনেক সময় আমরা দেখি পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো সমঝোতা করে ফেলে, রাজনৈতিক সরকারগুলো তাদের স্বার্থে এই ধরনের বিচারগুলোকে ব্যবহার করে। সেটি বঙ্গবন্ধু হত্যা মামলা থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলা থেকে শুরু করে অনেক সময় আমরা দেখেছি রায়গুলো আসতো না, লম্বা সময় বছরের পর বছর কেটে গিয়েছে। অনেকে এটিকে সাধুবাদ জানাচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থাকার সময় একটি রায় দিয়ে আছেন। আপনার কাছে কি মনে হয় যে যেটি মেহনাজ মোমেনও একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে অন্তত এই রায়টির ফলে আওয়ামী লীগের অংশগ্রহণ না করার যৌক্তিকতা একটা বিষয় আসতে পারে, দ্বিতীয় যে বিষয়টি আসতে পারে যে পরবর্তী সরকারের জন্য এক ধরনের এটিকে উদাহরণ বলতে পারি, যে উদাহরণ হিসেবে তৈরি হবে যে আপনি যদি ফ্যাসিস্ট হন তাহলে, আপনি যদি গণহত্যার সঙ্গে জড়িত থাকেন, আপনি যদি গুমের মতো আহ অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারও বিচার হবে। জি, দেখুন, প্রথম কথাটি হলো যে রায়, যেমন মেনকাব যেমনটি বলছিলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিন্তু ওইরকম নাই। অর্থাৎ স্বাধীনভাবে বাংলাদেশের কোর্ট কাজ করে, এটা পারসেপশন তা বলেন আর কি, মানুষের আস্থা নেই। কাজে বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ হলেও বা ধরে নিলাম খুব স্বচ্ছ হলো, তাহলে কিন্তু রায়টি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হবে না। তো রায়টি যখন গ্রহণযোগ্য হবে না, তখন যে জিনিসটি হবে যে একটা বিভাজন, এটি কিন্তু স্পষ্টত তৈরি হবে এবং সেটি চরম আকার ধারণ করবে। যেমন আগামী নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন না হলে যেটি হবে, আওয়ামী লীগ প্রথমত একটি জিনিস যে তাদের নেতা শেখ হাসিনার বিচার হয়েছে, একটা রায় এসছে, সে বিষয়টি সামনে, সেই সঙ্গে তারা নির্বাচন করতে পারছে না। সব মিলে নির্বাচন যত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে, মানে আমি শর্ট টার্মের কথা বলছি, এইরকম একটা কেওটিক সিচুয়েশন বাংলাদেশে তৈরি হবে। এটি 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 ভয়াবহ অবস্থা ধারণ করবে। তারপরে দীর্ঘমেয়াদে কিন্তু একটা সুস্পষ্ট বিভাজন তৈরি হবে, যেটি নিয়ে সামনে বাংলাদেশে খুব সহসাই একটা রিকনসিলিয়েশনের রাজনীতি হবে বলে আমার মনে হয় না। এবং এবং আওয়ামী লীগের সঙ্গে এখন পর্যন্ত জাতীয় পার্টির বিষয়টি স্পষ্ট হয়নি। অর্থাৎ জাতীয় পার্টিও যদি যোগ হয়, আওয়ামী লীগও যোগ হয়, তাহলে কিন্তু সেটি একেবারেই ফেলে দেওয়ার মতো তো নয়, বড় একটা সংখ্যা হয়ে যাবে, বড় একটা অংশ। আরেকটা জিনিস দেখুন, যে ধরে নিলাম আমি যে এখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কিংবা তার অন্যান্য যাদেরকে আসামি মুক্ত করা হয়েছে, তারা ব্যক্তিগতভাবে তাদের বিচার হচ্ছে, ব্যক্তি শেখ হাসিনার বিচার হচ্ছে। এখানে সংগঠন আওয়ামী লীগের কিন্তু বিচার হচ্ছে না, তাই না? এখন একজন ব্যক্তির বিচার হলো, তিনি অন্যায় করে থাকলে তার সাজা হবে, সেটি যেমন সত্য, কিন্তু সেই তার অপরাধের জন্য তো তার সংগঠন মানে মানে সাজা পেতে পারে না, গেল এক। নাম্বার টু, এই যে আপনি বলেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা অন্যান্য যে 14 দলীয় জোট যেগুলো ছিল, তাদেরও তো একটা বৃহৎ জনসমর্থন আছে, তাদের একটা ভোটার আছে, তাই না? ধরেন আমি যদি ধরে নেই যে কমতে কমতে এখন সবার মিলিয়ে 30% ভোটার যদি থেকে থাকে, 30% ভোটার তো তার প্রতিনিধি নির্বাচন করার মতো সুযোগ পেল না। সেই হিসাবে কিন্তু আপনি একটা শুধু আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে তো নির্বাচন বাইরে রাখলেন তা নয়, একটা জনগোষ্ঠীকেও কিন্তু আপনি নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখলেন, যে যার ফলে হবে কি, আলটিমেটলি রিকনসিলিয়েশনের কাজটি হবে না। আমি জিনিসটাকে দুভাবে দেখতে চাই। একটি ভাবে হলো অপরাধের বিচার হবে, যে ব্যক্তি অপরাধ করে তার বিচার হবে, সেই সঙ্গে আবার একটা রিকনসিলিয়েশনের রাজনীতিও দেশে হবে। অর্থাৎ
সামনে এগিয়ে যেতে গেলে কিন্তু দুটো জিনিস আছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আপনি দেখেন যে সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করে দেখেন, তাই না? তিনি বেরিয়ে এসে কিন্তু তার যে প্রধান বিরোধী দল তাকে ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। তো একটা রিকনসিলিয়েশন করার ফলে সাউথ আফ্রিকা তো আজকে এইভাবে উন্নত হয়েছে। তো বাংলাদেশও যেখানে ধরেন একটা সাত একটা কি বলবে মানে মানে বিভক্ত একটা জাতি, যে যে জাতিটার মধ্যে আপনার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবারই একটা একটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠী আছে যারা সেগুলোকে সমর্থন করে। কাজেই কোনো একটা ব্যক্তি অপরাধ করলে ওই জনগোষ্ঠীকে আপনি সেই অপরাধের জন্য দায়ী নয়, তাদেরকে আপনি মানে মূল রাজনৈতিক স্রোত থেকে বাইরে ঠেলে দিতে পারেন না। যদি দেন, হ্যাঁ দেওয়া যেতে পারবে, আপনি সিদ্ধান্ত নেবেন, সরকারে থাকলে অনেক কিছু সম্ভব, কিন্তু আলটিমেটলি ওই জনগোষ্ঠী যখন আপনার যে উন্নয়ন প্রক্রিয়া এর সঙ্গে যদি সম্পৃক্ত না হয়, তাহলে আলটিমেটলি সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কর্মকাণ্ডগুলো হবে সেগুলো খুব একটা ফলপ্রসূ হবে না। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমিন, আমরা হয়তো অন্য প্রসঙ্গে যাওয়ার সময় খুব একটা পাবো না, এই প্রসঙ্গে তাই থাকছি সব শেষের দিকে। সেটি হলো যে আপনি যদি গত 17 বছরের কথা আমরা চিন্তা করি, 10% জামাত ইসলামীকে বাদ দিতে গিয়ে আওয়ামী লীগ 17 বছর চেষ্টা করে সেটি পারেনি, এবং জামাত অনেক বেশি শক্তি নিয়ে তারা ফিরে এসেছে। এখন জামাতের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান এখন ঠিক তাই, যেটি আওয়ামী লীগের ব্যাপারে এখন জামাত কিংবা বিএনপির অবস্থান। ইতিহাস বলছে জামাত পুনঃ উদ্যমে ফিরে এসেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আরো যদি ছোটখাটো হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের দল থেকে শুরু করে ছোটখাটো দলগুলোকে বাদ দিয়ে আপনি যে নির্বাচনটি করবেন, যে সরকার গঠন করবেন, এবং সেই সরকারে তাদের যদি কোনো রকম ভোট দেওয়ার সুযোগ না থাকে, কোনোভাবেই কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরে আসার কথা বলছি না যে আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরে আসুক। আওয়ামী লীগের যে অপরাধ করেছে 1.5 বছর হয়নি, সে অপরাধের দাগ এখনো বাংলাদেশের দেয়ালগুলোতে লেগে আছে, রক্তের দাগ লেগে আছে, যে পরিমাণ ছাত্র হত্যা করা হয়েছিল। কিন্তু একটা ওয়ে তো বের করা উচিত এই নির্বাচনের সময়, যে অন্তত একেবারে বড় একটি সংখ্যাকে বাদ দিয়ে একটি সরকার গঠন, জাতীয় ঐক্যমত, জাতীয় ঐক্য, এগুলো তো আসলে তৈরি হবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় আরেকটা জিনিস কি, আমাদের সমাজে অনেক কিছু ব্যক্তি কেন্দ্রিক, হ্যাঁ? কিন্তু এখন আমাদের কতগুলো নিয়ম করতে হবে যে যেই দল আপনার আপনার ভোটে কারচুপি করে, তারপরে এরকম হাই করাপশনের সাথে যুক্ত, হত্যার সাথে যুক্ত, তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে। এরকম এমন একটা নিয়ম করতে হবে যেটা শুধু আওয়ামী লীগ না, যেটা সব দলের প্রতি আপনার মানে প্রয়োগ করা যাবে। এরকম ধরনের কোনো আইন করে বা এরকম ধরনের কতগুলো নীতিমালা হয়তো অলরেডি আছে, হয়তো সেগুলো আমরা পালন করি না, বা এরকম নতুন করে এভাবে করে আপনার এই জিনিসটা করতে হবে। কিন্তু আমাদের আরো অনেক সমস্যা আছে। আপনার আওয়ামী লীগের অনেক ধরনের প্রার্থী আছেন যারা হয়তো অন্য দলের হয়ে যারা নির্বাচিত হতে পারবেন। এখন আমরা এগুলো সবকিছুই জানি। এখন এই কি বলবো, মানে এইবারের যে ইলেকশনটা হবে সেখানে আপনার অনেক কেওটিক ব্যাপার হবে এবং সবকিছু আপনার অ্যাড্রেস করা যাবে না। কিন্তু আওয়ামী লীগে যেটা শেখ হাসিনাকে যেভাবে করে আপনার বিচার করা হচ্ছে, এরকম একটা দল হিসেবে আওয়ামী লীগ, কারণ এখানে তো মানে যারা আপনার সংসদ ইয়েতে কি বলে নির্বাচিত হয়েছেন, তারা নিশ্চয়ই জানতেন যে এই রাতের ভোটের কারচুপি, অ্যাটলিস্ট লাস্ট 2 ইলেকশনে তারা এই ভোটে যে যোগদান করেছেন তাদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এভাবে করে করতে হবে যাতে এটা কোনো আপনার এরকম ভিন্ডিকটিভ কোনো মানুষের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে এরকম ভাবে না হয়, যাতে এটা একটা নিয়ম হয়ে যায় এবং এই নীতিটা সবার ক্ষেত্রেই আপনার প্রযোজ্য হবে। আমার কাছে মনে হয় যে এরকম একটা কোনো কিছু করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। আর এই এই ইলেকশনে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগও, মানে আমার কাছে মনে হয় না যে তারা এই মুহূর্তে মানে ইলেকশনে তারা যোগদান করবে এরকম তাদের কোনো আশা আছে। কিন্তু তারা যেটা করবে অন্য দলের হয়ে, বিশেষ করে হয়তো বড় দল না, ছোট ছোট দলে, কারণ আমাদের আমাদের দেশের যেরকম কালচার, এখানে হয়তো একজন মানুষ বহু বছর ধরে নির্বাচিত হয়েছেন, তার হয়তো অনেক গ্রহণযোগ্যতা আছে, হয়তো উনি যে দলেই দাঁড়াবেন সে দলেই জিতবেন। এভাবে করে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যদি আপনার ফর্মালি পার্টিসিপেট নাও করে, আওয়ামী লীগের যে প্রার্থীরা ছিল তারা হয়তো অন্য দলের হয়ে, ওরকম বিপুল সংখ্যক সংখ্যায় না, কিন্তু অ্যাটলিস্ট কিছু মানুষ
নির্বাচিত হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।